টেন্সকে সহজ সরল পদ্ধতিতে বুঝতে হলে তার আগে জানতে হবে পার্সন, নাম্বার ও ভার্ব সম্পর্কে। তো প্রথমে আমরা এগুলো নিয়ে আগে একটু আলোচনা করি, তারপরে আমরা টেন্সে আসছি। আর এগুলোকে আমরা বুঝবো খুব সাদামাটা ভাষায়, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলুন আমরা প্রথমে পার্সনটা নিয়ে একটু আলোচনা করি। পার্সনটা আবার কি? হ্যাঁ, আমরা যা কি বাংলা কথায় বলি পুরুষ, আর আমরা জানি বাংলায় পুরুষ হচ্ছে 3 প্রকার। 1 উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 প্রথম পুরুষ বা নাম পুরুষ। আমরা উত্তম পুরুষকে ইংরেজিতে বলি ফার্স্ট পার্সন, আর মধ্যম পুরুষকে আবার ইংরেজিতে বলি সেকেন্ড পার্সন। তেমনি করে প্রথম পুরুষ বা নাম পুরুষকে আমরা ইংরেজিতে বলি থার্ড পার্সন। তো চলুন আমরা ফার্স্ট পার্সন কাকে বলছি সেটা একটু জেনে নিই। বক্তা যখন নিজের সম্বন্ধে বা নিজেদের সম্বন্ধে কিছু বলে, তখন তার বা তাদের ফার্স্ট পার্সন বলা হয়। যেমন আই, উই, আস, মাই, আওয়ার। তো এগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফার্স্ট পার্সন হচ্ছে এগুলো। তাহলে আমরা সেকেন্ড পার্সন বলতে কি বুঝি? হ্যাঁ, বক্তা যখন সম্মুখস্থ কারোর সম্বন্ধে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলে, তখন সেই সেকেন্ড পার্সন হয়ে যায়। যেমন ইউ, ইয়োর্স, ইয়োর, দে ইত্যাদি, এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার চলুন আমরা জেনে নিই থার্ড পার্সন কাকে বলে। বক্তা নিজেকে এবং সম্মুখের শ্রোতাকে না বুঝিয়ে অন্য কাউকে বোঝালে তখন সে থার্ড পার্সন হয়ে যায়। যেমন হি, সি, দে, হিম ইত্যাদি, এগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার চলুন আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা যাকে বাংলায় বলি বচন। আর আমরা জানি বাংলায় বচন হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে একবচন আর একটি হচ্ছে বহুবচন। তেমনি ইংরেজিতেও 2 প্রকার। আমরা একবচনকে বলি সিঙ্গুলার নাম্বার, আর বহুবচনকে ইংরেজিতে বলি প্লুরাল নাম্বার। তাহলে আমরা জানি একবচনে একটি বোঝালেই একবচন হয়ে যায়, আর বহুবচনে বহুর সংখ্যা বোঝালেই সেটা বহুবচন হয়ে যায়। তেমনি করে ইংরেজিতেও যদি একটা বোঝাই তাহলে সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর যদি একের অধিক বোঝাই তাহলে সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন আমি, এটা হচ্ছে একবচন, এটাকে যদি আমরা বহুবচন করি তাহলে হয়ে যাবে আমরা। তাহলে আমরা আমির জন্য আমরা ব্যবহার করি আই, আর আমরার জন্য আমরা ব্যবহার করি উই। তাহলে আমি হচ্ছে একবচন, এটাকেই আমরা ইংরেজিতে বলি সিঙ্গুলার নাম্বার, আর আমরা এটা হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি উই। তাহলে এটিকে আমরা বলতে পারি প্লুরাল নাম্বার। এবার আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। হ্যাঁ, আমরা যাকে বাংলায় বলি ক্রিয়া অর্থাৎ কাজ। যেমন আসা, যাওয়া, পড়া, খাওয়া, এগুলো সব এক একটি কাজ, আর এগুলোকে আমরা বাংলায় বলি ক্রিয়া, আর এটাকেই আমরা ইংরেজিতে কনভার্ট করে তখন বলি ভার্ব। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা জানবো টেন্স মানে কি। ইংরেজি গ্রামারে টেন্সের কাজ হচ্ছে টাইম নির্দেশ করা, অর্থাৎ কোন কাজটি কোন সময়ে হচ্ছে। তাহলে কি আমি বলতে পারি টেন্সের মানে টাইম? কারণ টাইমই তো সময়কেই নির্দেশ করে। যেমন খাওয়া, যাওয়া, পড়া, হাসা, কাঁদা, এই কাজগুলো একটা টাইমেই হয়। এইগুলো কোন সময়ে হচ্ছে সেটাই বলে দেয় টেন্স। কিন্তু টেন্স কি শুধু টাইমই নির্দেশ করে? যেমন ধরুন আমি পড়ব। তো দেখুন এই উদাহরণটাতে আমরা বুঝতে পারছি আমি এখনো কাজটা আরম্ভ করিনি, আমি পড়বো বলছি, আমি এখনো পড়াটা আরম্ভ করিনি এটাই বলছি। কিন্তু এটাকে যদি আমরা পরিবর্তন করে দিই, আমি পড়ছি বলে দিই, তার মানে কাজটি চলছে, কাজটি আরম্ভ হয়ে গেছে, কাজটি চলছে, কন্টিনিউ চলে যাচ্ছে, আমি পড়ার কাজটা কন্টিনিউ করে যাচ্ছি। কিন্তু এটাকেই যদি আবার পরিবর্তন করে দেওয়া হয়, আমি পড়েছি, তার মানে কাজটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি টেন্স শুধু টাইমই নির্দেশ করে না, টেন্সই আমাদেরকে বলে দেয় কাজটা কতটা হবে, কতটা হচ্ছে, আর কতটা হয়েছে। তো আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে টেন্সের সংজ্ঞা কি দিতে পারি? ক্রিয়া সম্পন্ন হবার সময়কেই টেন্স বলে। এবার চলুন আমরা জেনে নিই টেন্স কয় প্রকার ও কি কি। আপনারা সকলেই জানেন বাংলায় কাল হচ্ছে 3 প্রকারের, একটি বর্তমানকাল, আর একটি অতীতকাল, আর একটি ভবিষ্যৎকাল। এই বর্তমানকালকেই আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট টেন্স, আর অতীতকালকে আমরা ইংরেজিতে বলি পাস্ট টেন্স, এবং ভবিষ্যৎকালকে আমরা ইংরেজিতে বলি ফিউচার টেন্স। তো এই টেন্সগুলোর আবার 4টি করে ভাগ আছে। তো এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব। আজকে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কিভাবে চিনতে হয় সেটা সহজ কৌশলে একটু আয়ত্ত করব। তো আমরা এই 3টি টেন্সকে চেনার জন্য আমরা 3টি লেভেল ব্যবহার করব।
প্রেজেন্ট স্কুলের ছেলেদের মাথার চুল হচ্ছে কালো। আমরা যেখানে কালো মাথার ছেলে দেখতে পাবো সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট স্কুলের ছেলেদের মাথার চুল হবে সাদা। আমরা যেখানেই সাদা মাথার চুল দেখতে পাবো সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার স্কুলের ছেলেদের মাথায় আবার কোনো চুল নেই, অর্থাৎ টাক মাথা। আমরা যেখানেই টাক মাথা দেখতে পাবো সেটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এবার চলুন আমরা প্রেজেন্ট স্কুলের কালো মাথার ছেলেগুলোকে আগে একটু চিনে রাখি। ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট স্কুলের কালো চুলওয়ালা ছেলে। এগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। ডু, ডাজ, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ এগুলো হচ্ছে কালো চুলওয়ালা ছেলে। ওকে, তো আমরা যেখানে এইগুলো দেখতে পাবো সেটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার চলুন আমরা পাস্ট স্কুলের সাদা চুলওয়ালা ছেলেগুলোকে একটু চিনে নিই। ডু ডাসের জন্য আমরা ডিড ব্যবহার করব, ইজ, অ্যাম, আর এটার জন্য আমরা ওয়াশ বা ওয়ের ব্যবহার করব, হ্যাজ আর হ্যাভ এটার জন্য আমরা হ্যাড ব্যবহার করব। এগুলো হচ্ছে সাদা চুলওয়ালা ছেলে। তাহলে এগুলো আমরা যেখানেই দেখতে পাবো সেগুলোকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে পাস্ট টেন্স। এবার চলুন আমরা ফিউচার স্কুলের টাক মাথাগুলোকে একটু চিনে নিই। উইল আর শ্যাল, এই উইল আর শ্যাল আমরা যেখানেই দেখতে পাবো সেটাকেই আমরা ধরে নেব এটাই হচ্ছে ফিউচার টেন্স। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ডু ইউ প্লে, ডু ইউ প্লে। মনে করুন এটার আপনি এখন বাংলা জানেন না, তাহলে আপনাকে চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানে দেখুন কালো মাথার চুল রয়েছে, অর্থাৎ আমরা এখানে ডুকে পাচ্ছি, তাই আমরা এটা চোখ বন্ধ করে বলে দেবো এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন। ডাজ রাম রাইট দ্য লেটার, ডাজ রাম রাইট দ্য লেটার। তো আপনাকে এটা চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানেও আমরা কালো মাথার চুলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডাজকে পেয়ে যাচ্ছি, তাই এটাও আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো চলুন আমরা আরও একটা উদাহরণ ফলো করি। আই এম এ স্টুডেন্ট। মনে করুন এটার আমি এখন বাংলা জানি না, এবার আমাকে চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আপনি এখানে কালো মাথার ছেলেকে দেখে চিনতে পারছেন যে এটার মধ্যে অ্যাম ব্যবহার করা হয়েছে, আর এটিই হচ্ছে প্রেজেন্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। ডিড হি নট হেল্প মি, ডিড হি নট হেল্প মি। তাহলে আপনাকে এটা বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এখানে আমরা সাদা মাথার চুলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিডকে খুঁজে পাচ্ছি, তাই এটাই আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। ওয়াজ হি রিডিং দ্য বুক, ওয়াজ হি রিডিং দ্য বুক। এটা আপনাকে বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানেও আমরা দেখুন সাদা মাথার চুলকে খুঁজে পাচ্ছি, অর্থাৎ ওয়াজকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। হি উইল ডান্স, হি উইল ডান্স। তো দেখুন তো এটা কোন টেন্স। হ্যাঁ, এখানে আমরা টাক মাথাকে খুঁজে পাচ্ছি, অর্থাৎ উইলকে খুঁজে পাচ্ছি, তাই এটা আমরা বলতে পারি এটাই হচ্ছে ফিউচার টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে। আই শ্যাল প্লে, আই শ্যাল প্লে। এটাও আপনাকে বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানেও আমরা টাক মাথাকে খুঁজে পাচ্ছি, অর্থাৎ শ্যালকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমরা বলতে পারি এটাও হচ্ছে ফিউচার টেন্স। তো আশা করি আপনারা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে সহজেই চিনতে পারবেন এই কালো মাথা, সাদা মাথা, টাক মাথা দিয়ে। আজকেও আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো আমরা টেন্সে যাওয়ার আগে আমরা একটা ব্যবহার শিখব, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। আপনারা সকলেই জানেন হয়, হও, হয়, আছি, আছো, আছে প্রভৃতি অর্থে টু বি ভার্ব এর প্রেজেন্ট টেন্সেরই এই তিনটি রূপ। তো আমরা এই অ্যাম, ইজ, আর কে কোথায় ব্যবহার করব সেটা একটু সহজে শিখে নিই চলুন। আমরা আয়ের জন্য অ্যাম ব্যবহার করব। হি, শি, নেম, ইট এগুলোর জন্য আমরা ইজ ব্যবহার করব। ইউ, উই, দে এগুলোর জন্য আমরা আর ব্যবহার করব। তাহলে দেখুন আমরা যদি আয়ের সাথে অ্যামকে যুক্ত করে দিই তাহলে কি হয়। হ্যাঁ, হয়ে যায় আই অ্যাম। এটার মানে হচ্ছে আমি হয় বা আছি। তেমনি করে হি এর সাথে ইজকে যুক্ত করে দিন, তাহলে হয়ে যাবে হি ইজ, মানে সে হয় বা আছে। তেমনি করে আপনি সি এর সাথে ইজকে যুক্ত করে দিন, তাহলে হয়ে যাবে সে হয় বা আছে। তেমনি করে দেখুন বলা হয়েছে নেম ইজ, মানে যে কোনো নাম হতে পারে, রাম, শ্যাম, যদু, মধু, গদু যেই হোক না কেন। তো আপনি একটা নামের পরে একটা ইজ যুক্ত করে দেন। আমি রামই দিচ্ছি, রাম ইজ, তো রাম হয় বা আছে।
তেমনি করে ইট ইজ, এটা বা এটা হয়। তেমনি করে আপনি ইউ এর সাথে আর কে যুক্ত করে দিন, তাহলে হয়ে যাবে ইউ আর, তাহলে তোমরা হও। তেমনি করে উই আর মানে আমরা হয় বা আছি। তেমনি করে দে আর, তাহলে হয়ে যায় তাহারা হয় বা আছে। তবে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হয়, হও বা হয় ক্রিয়াগুলি উহ্য থাকলেও আমাদেরকে ইংরেজিতে অ্যাম, ইজ বা আর ব্যবহার করতে হয়। তো আমরা 3টি উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মনে করুন আপনি একজন স্টুডেন্ট, আর আপনাকে কেউ জিজ্ঞাসা করছে আপনি কি করেন, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, তখন আপনি বলবেন যে আমি একজন স্টুডেন্ট। এখানে আপনি বলবেন না যে আমি হয় একজন স্টুডেন্ট। এখানে আমাদেরকে হয়কে ব্যবহার করতে হয় না, কারণ আমরা এখানে উহ্য রাখি হয়কে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা এখানে হয়কে উচ্চ রেখেছি, আর আমরা ইংরেজিতে ব্যবহার করি আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে দেখুন আমরা অ্যাম ব্যবহার করেছি, কারণ কি? হ্যাঁ, এখানে আমরা হয়কে উচ্চ রেখেছি, সেই জন্যই তো আমরা অ্যাম ব্যবহার করেছি। তো চলুন আমরা আরও একটা উদাহরণ ফলো করি। মনে করুন আপনি একজন দয়ালু মানুষ, তো আপনাকে আমি বলছি তুমি দয়ালু। এখানে আমরা বলি না তুমি হও দয়ালু, এখানে আমরা সহজেই বলে দিই যে তুমি দয়ালু। এখানে আমরা হাওকে উজ্জ্ব রেখেছি, আর এটা আমরা ইংরেজিতে ব্যবহার করি ইউ আর কাইন্ড। ইউ আর কাইন্ড। তাহলে দেখুন তো এখানে আমরা কি ব্যবহার করেছি? হ্যাঁ, এখানে আমরা আর ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা কিসের জন্য আর ব্যবহার করলাম? হ্যাঁ, এখানে আমরা হাও এটার জন্যই আমরা আর ব্যবহার করেছি। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে সে বলবান। তো এখানে কি উজ্জ্ব আছে বলুন তো? হ্যাঁ, এখানে হয় উজ্জ্ব আছে। আমরা কেউই বলি না সে হয় বলবান, আমরা সংক্ষেপে বলে দিই সে বলবান। আর আমরা সংক্ষেপে বলি যাতে শ্রোতাদের বুঝতে অসুবিধা না হয়, তাই আমরা সংক্ষেপে ভাষাগুলো ব্যবহার করি। সে বলবান, তাই আমরা ইংরেজিতে ব্যবহার করি হি ইজ স্ট্রং। হি ইজ স্ট্রং, তাই আমরা এখানে ইজ ব্যবহার করছি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলা বাক্যে যখনই হয়, হও বা হয় ক্রিয়াগুলি উহ্য থাকবে অর্থাৎ নাই হয়ে থাকবে, তখনই কিন্তু আমরা অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করব। তো আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা আগের দিকে যাই। আমরা গত টিউটোরিয়ালে কি শিখেছিলাম? হ্যাঁ, আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কিভাবে খুব সহজে চিনতে হয়। আমরা সেখানে দেখেছিলাম কালো মাথা, টাক মাথা, সাদা মাথা দিয়ে সেগুলোকে খুবই সহজে বের করা হয়েছে। আর আপনারা নিশ্চয়ই কালো মাথা, সাদা মাথা এবং টাক মাথাগুলোকে চিনে রেখেছেন। এবার চলুন আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে কয়টি ভাগে ভাগ করেছি সেটা একটু সহজে আয়ত্ত করে নিই। এই প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করেছে, আবার পাস্ট টেন্সকেও 4টি ভাগে ভাগ করেছে, তেমনি করে ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করেছে। তাহলে 3 4 12, 12টি ভাগে ভাগ করা হয়েছে এই 3টি টেন্সকে। তো আমরা এখানে শুধু 4টি নাম মাথায় রাখবো, আর 4টি নাম মাথায় রাখলে আমাদের 12টি নাম এমনি মাথায় থেকে যাবে। সেটা কিভাবে? তো চলুন সেটা জেনে নিই। তো দেখুন যে 4টি নাম আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু স্ক্রিনে চলে এসেছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টি নাম একটু আপনি মাথায় রেখে দেন। এবার আপনি প্রেজেন্টকে এদের প্রথমে যুক্ত করে দেন সবগুলোরই। প্রেজেন্ট, 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 প্রেজেন্ট। তাহলে কি হয়ে যাচ্ছে এবার পড়ুন তো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আপনি প্রেজেন্টকে মুছে দিন, এবার আপনি পাস্ট যুক্ত করে দেন সবগুলোতেই। পাস্ট, 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 পাস্ট। তাহলে এবার কি হচ্ছে দেখুন তো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আপনি পাস্টকে মুছে দিন, এবার আপনি ফিউচার অ্যাড করে দেন সবগুলোতেই। ফিউচার, 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 ফিউচার। এবার কি হচ্ছে দেখুন তো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখুন আমরা ভাবতেই পারিনি যে কখন আমরা 12টি টেন্সের নাম মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, তাই তো। তো আজকে আমরা মূলত আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আর এই টেন্সটিকে আমরা বানাবো 3টি সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ। তো এগুলো আমরা শিখব খুব সহজ সরল নিয়মে, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আমরা একটা সহজ সূত্র মাথায় রাখবো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস। তো আমরা এস বা ইএস কখন ব্যবহার করব সেটা একটু বলে দিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হি, শি, নেম, ইট এগুলোর পরে আমরা এস বা ইএস ব্যবহার করব। ওকে, আই, ইউ, উই, দে
এগুলোর পরে কিন্তু এস বা ইএস ব্যবহার হবে না, মাথায় রাখবেন কিন্তু এটা। আই, ইউ, উই, দে এগুলোর পরে কিন্তু আমরা এস বা ইএস ব্যবহার করব না। ওকে, তো চলুন আমরা কয়েকটা সহজ উদাহরণ ফলো করি এবং ব্যাপারটা বুঝে নিই। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি যাই। তো এখানে দেখুন তো সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি, আর যাই এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করি। তাই আই গো মানে আমি যাই। কিন্তু এটাই যদি আমরা বহুবচন করি তাহলে হবে আমরা যাই, আর আমরার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি উই, আর যাই এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি গো, তাহলে উই গো মানে আমরা যাই। নেক্সট উদাহরণ দেখুন, তুমি যাও। তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, আর এই তুমির জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি ইউ, আর যাও এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি গো, তাহলে ইউ গো মানে তুমি যাও। কিন্তু এটাকে যদি আমরা বাংলাতে বহুবচন করি তাহলে হবে তোমরা যাও, আর এখানে তোমরার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি ইউ, আর যাও এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি গো, তাহলে ইউ গো মানে তোমরা যাও। কিন্তু যদি এবার আমি বলি সে যাই, তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে সে, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি, আর যাই এটার জন্য তো আমরা গো ব্যবহারই করি। তাহলে আমি যদি হি গো লিখি তাহলে কি বাক্যটা হবে? না, বাক্যটা হবে না। কেন হবে না একটু খেয়াল করুন, দেখুন আমি বলেই দিয়েছি হি, শি, নেম, ইট এগুলোর পরে কিন্তু আপনাকে এস বা ইএস ব্যবহার করতে হবে, তাই আপনাকে এখানে ইএস ব্যবহার করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হি গোজ। তাহলে আমরা যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো তখনই কিন্তু আমরা এস বা ইএস ব্যবহার করব। এবার চলুন আমরা এটাকেই বহুবচন করে ফেলি, তারা যায়। আর এখানে সাবজেক্ট হচ্ছে তারা, এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি দে, আর যাই এটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করি গো, তাহলে দে গো তারা যায়। কিন্তু এবার যদি আমি বলি রাম যায়, তাহলে এখানে সাবজেক্টকে বলুন তো, হ্যাঁ এখানে রামই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি রাম লিখে দিলাম, আর যাই এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করি, তাহলে এখানেও যদি আমি গো ব্যবহার করি তাহলে কি বাক্যটা হবে? না, হবে না। কেন হবে না? দেখুন আমি বলেই দিয়েছি হি, শি, নেম ইট, তাহলে দেখুন এখানে আমি নেম পাচ্ছি, যে কোনো নাম যদি হয় তাহলে তারপরেই আমরা এস বা ইএস ব্যবহার করব, তাহলে এখানে আমাকে ইএস ব্যবহার করতে হবে, তাহলে হবে রাম গোজ, তাহলে রাম যায়। এবার চলুন আমরা খুব সহজ নিয়মে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু হি, সি, নেম ইট এদের পরে ডাজ ব্যবহার করবেন শব্দের প্রথমে, আর আই, ইউ, উই, দে এগুলোর পর আপনি ডু ব্যবহার করবেন শব্দের প্রথমে। তো চলুন আমরা দুইটা ইন্টারোগেটিভের উদাহরণ ফলো করি। আমি কি যাই, তাহলে এটা আমি যদি ইংরেজিতে লিখি আই গো, তাহলে আমাকে তার আগে কি বসাতে হবে? দেখুন তো আমি কি বলেছি, হ্যাঁ আমি বলেছি আই, ইউ, উই, দে থাকলে পরে শব্দের প্রথমে আমাকে ডু লাগাতে হবে, তাহলে দেখুন আই পেয়েছি আমি, সেই জন্য আমাকে শব্দের প্রথমে ডু লাগাতে হবে, তাহলে হবে ডু আই গো, আমি কি যাই, তাহলে এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যদি আমি বলি সে কি যায়, তাহলে দেখুন আমি যদি হি গো লিখি তাহলে দেখুন আমি কি বলেছি হি, শি, নেম ইট এগুলোর পরে ডাজ ব্যবহার করতে হবে, তাহলে আমাকে শব্দের প্রথমে কি ব্যবহার করতে হবে? হ্যাঁ আমাকে ডাজ ব্যবহার করতে হবে, তাহলে এটা হবে ডাজ হি গো, সে কি যায়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেনা খুবই সহজ, কেন জানেন? আমি আবার একটু কৌশল নিয়ে পড়ি, যখনই পড়তে বসি তখনই কিন্তু একটা কৌশল খাটিয়েই পড়ি। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন চিনব তখন দেখব 2 নম্বরে কি ব্যবহার হয়েছে নাকি। বাংলায় যদি 2 নম্বরে কি ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটাকে আমাদেরকে ইংরেজিতে চিনতে হইলে সেটাকে আমাদেরকে দেখতে হবে হেল্পিং ভার্বগুলো আগে ব্যবহার হয়েছে নাকি, তাহলে সেটাই হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা বাংলা উদাহরণ দেখে ইন্টারোগেটিভ কিভাবে চিনব, চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। রামের কি একটা বিড়াল আছে, তোমার কি একটা কলম আছে, আমাদের কি একটা ফুটবল আছে, হরিণের কি 2টি শিং আছে, গরুর কি 4টি পা আছে। তো আপনারা একটু লক্ষ্য করুন তো, দেখুন তো 2 নাম্বার শব্দগুলো কি ব্যবহার হয়েছে। হ্যাঁ আমি আগেই বলেছি যদি 2 নম্বরে কি থাকে তাহলে সেটাই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর এগুলোকে আপনি যদি ইংরেজি করেন তাহলে আপনি হেল্পিং ভার্বগুলোই প্রথমে পাবেন। দেখুন আমরা হেল্পিং ভার্বগুলোই প্রথমে দিয়েছি, তারপরে কিন্তু বাক্যটা তৈরি করেছি। তাহলে আমরা ইন্টারোগেটিভ এভাবে চিনতে পারি 2 নম্বরে কি ব্যবহার হবে, আর ইংরেজিতে আমরা প্রথমে হেল্পিং ভার্ব পেয়ে থাকি।
এবার যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে যাই তাহলে আমাদেরকে ভার্বের পূর্বে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। আর ডাজ নট তখনই ব্যবহার হবে যখন থার্ড পারসন আমরা সিঙ্গুলার নাম্বার পাবো, তখনই আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হবে। তো চলুন আমরা দুইটি উদাহরণ ফলো করি। আমি যাই না, আই ডু নট গো। সে যায় না, হি ডাজ নট গো। আই ডু নট গো, হি ডাজ নট গো। তো দেখুন আমি কিছুই করলাম না, শুধু 3 নম্বরে একটা নট বসিয়ে দিয়েছি, আর এটাই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আর এই কন্টিনিউয়াস এর মানে হচ্ছে যে কাজটি চলছে বা চলে যাচ্ছে এমন। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সকে চিনব কিভাবে? আপনারা শুধু লক্ষ্য রাখবেন, যখনই কোনো আইএনজিওয়ালা ওয়ার্ড দেখবেন তখনই আপনি চোখ বন্ধ করে বলে ফেলুন এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আইএনজিওয়ালা ওয়ার্ড দেখলেই সেটাকে বলে ফেলবো এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি আপনাদের এতটা মনে থাকবে, আমরা যখনই কোনো আইএনজিওয়ালা ওয়ার্ড পাবো দেখতে তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বাট কোন কন্টিনিউয়াস সেটা কিন্তু আমি বলিনি, আমি বলেছি শুধু কন্টিনিউয়াস টেন্স। আমরা এতটা জেনে গেছি যে আইএনজিওয়ালা ওয়ার্ড পেলেই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো এটা কন্টিনিউয়াস টেন্স। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস সেটাও জানার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। তো চলুন আমরা দুইটি উদাহরণ ফলো করি। দেখুন তো এই ছবিটা দেখে আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, একজন যাচ্ছে আর এই যাওয়া কাজটি কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাহলে আপনি ইংরেজিতে গো ব্যবহার করবেন নাকি গোয়িং ব্যবহার করবেন? হ্যাঁ, এখানে আমরা গোয়িং ব্যবহার করব, কারণ যাওয়া কাজটি কন্টিনিউ হয়ে যাচ্ছে, সেই জন্যই আমরা এখানে গোয়িং ব্যবহার করছি। কিন্তু আপনিও এখন একটা কাজ করছেন, কি বলুন তো? হ্যাঁ, আপনি এখন আমার ভিডিওটা দেখছেন, তাহলে আমরা ইংরেজিতে ওয়াচ ব্যবহার করব নাকি ওয়াচিং ব্যবহার করব? হ্যাঁ, আমরা দেখা কাজটি কন্টিনিউ করছি, সেই জন্য আমরা ওয়াচিং ব্যবহার করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কন্টিনিউয়াসের মানে যে কাজটি চলছে বা চলে যাচ্ছে সেটাকেই আমরা কন্টিনিউয়াস বলছি। তো আজকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে চিনব সেটার জন্য আমরা একটা ছন্দ মনে রাখব, সেটি হচ্ছে তেছি তেছো তেছে ছেছি ছ। তেছি তেছো তেছে ছেছি ছ। আপনি যখনই কোনো ক্রিয়ার শেষে তেছি তেছো তেছে ছেছি ছ খুঁজে পাবেন তখনই সেটাকে ধরে নেবেন এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। আমি যাচ্ছি, ছি ছি। তো আমি এখানে কেন ছি ছি করছি বলুন তো? হ্যাঁ, এখানে আমি চিকেই খুঁজে পেয়েছি, সেই জন্য আমি ছি ছি করছি। তাহলে এখানে আমি ছি খুঁজে পাচ্ছি, সেই জন্য এটাকে আমি বলতেই পারি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি যদি বলি তুমি যাচ্ছ, ছ ছ, তাহলে আমি এখানে কি খুঁজে পাচ্ছি বলুন তো? হ্যাঁ, এখানে আমি ছকে খুঁজে পাচ্ছি, তাই আমি ছ ছ করছি। তাহলে আমরা ছ দেখেই বুঝতেই পারছি এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি বলি রাম যাচ্ছে, ছে ছে, তাহলে এখানে আমরা ছেকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমরা দেখে বলতে পারি যে এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি বলি ইহা যাইতেছে, তেছে তেছে, তাহলে এখানে আমি কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, এখানে আমি তেছেকে খুঁজে পাচ্ছি, তাহলে এটা আমি বলতে পারি এটিও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বাংলায় কিভাবে সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটা কিন্তু আমরা শিখে গিয়েছি। এবার চলুন এগুলোর আমরা সূত্রটা একটু জেনে নিই। তো এবার চলুন আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য একটা সূত্র মাথায় রাখি, সেটা হচ্ছে সাবজেক্ট লিখবেন প্রথমে, তারপরে আপনি অ্যাম ইজ আর যে কোনো একটা লিখবেন, তারপরে আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, তাহলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো আমরা অ্যাম ইজ আর কোথায় লিখব? তো চলুন আমরা আরও একটু সহজ করে বলি। আমরা আই এর জন্য অ্যাম ব্যবহার করব, হি সি নেম ইট এগুলোর জন্য আমরা ইজ ব্যবহার করব, ইউ উই দে এগুলোর জন্য আমরা আর ব্যবহার করব। এবার চলুন আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করব। আমি যাচ্ছি, দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করব। আর আমরা আয়ের পর কি ব্যবহার করব বলেছি? হ্যাঁ, আমরা আয়ের পর অ্যাম ব্যবহার করব, লাগিয়ে দেন অ্যাম, হয়ে গেল আই অ্যাম। এবার আমরা যাচ্ছির জন্য গোয়িং ব্যবহার করব, তাহলে হয়ে যাবে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। নেক্সট উদাহরণ দেখুন, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ। তো দেখুন তো এখানে সাবজেক্টকে,
হ্যাঁ, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এবার আপনারা একটু লক্ষ্য করুন তো, ইউ, ওই, দে এগুলোর পরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? জি হ্যাঁ, এগুলোতে আমরা আর ব্যবহার করব বলেছিলাম, আর এখানে আমরা ইউ পাচ্ছি, তাহলে আমরা কি ব্যবহার করব? জি হ্যাঁ, এখানে আমরা আর ব্যবহার করব, তাহলে হয়ে গেল ইউ আর। আর যাচ্ছ, এটার জন্য আমরা ইংরেজিতে গোয়িং ব্যবহার করব, তাহলে ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। এবার যদি বলি সে যাচ্ছে, সে যাচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট কে বলুন তো? হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে সে, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। এবার আপনারা একটু লক্ষ্য করুন তো, হি, সি, নেম ইট এগুলোর পরে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ, এগুলোতে আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম, তাহলে এখানে আমরা হি পাচ্ছি, তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, এখানে আমরা ইজ ব্যবহার করব। আর যাচ্ছে, এটার জন্য আমরা ইংরেজিতে গোয়িং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। এবার চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ টেকনিকে, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলুন আমরা এখান থেকে দুইটি উদাহরণকে চুজ করছি। আমি যাচ্ছি, সে যাচ্ছে, আমি যাচ্ছি, সে যাচ্ছে। এটাকেই আমরা নেগেটিভ করব কিভাবে দেখুন, আমি যাচ্ছি না, সে যাচ্ছে না, আমি যাচ্ছি না, সে যাচ্ছে না। তাহলে এখানে আপনাকে কিছুই করতে হবে না, শুধু অ্যাম ইজ আর এরপর একটা নট বসিয়ে দেন। সহজ করে আরো বলতে গেলে আপনি 3 নম্বরে নট বসিয়ে দেন, বাকি সেম। 3 নম্বরে নট বসিয়ে দেন, বাকি সেম। তাহলে কি হবে? আই অ্যাম নট গোয়িং, হি ইজ নট গোয়িং। দেখুন আমরা অ্যাম বা ইজ এর পরেই কিন্তু নট বসিয়েছি, আর 3 নম্বরেই নটকে বসিয়েছি। তাহলে আই অ্যাম নট গোয়িং, হি ইজ নট গোয়িং। এই হয়ে গেল আপনার নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ কৌশলে। তো এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই। আমরা আগের উদাহরণটাই ফলো করছি, আমি যাচ্ছি, সে যাচ্ছে, আমি যাচ্ছি, সে যাচ্ছে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে? আমি কি যাচ্ছি, সে কি যাচ্ছে, আমি কি যাচ্ছি, সে কি যাচ্ছে। এবার আপনি একটু লক্ষ্য করুন, আমি যাচ্ছি এটা আমরা ইংরেজিতে বানিয়েছিলাম আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং। এবার এটাকে আপনি ইন্টারোগেটিভ করতে চাইছেন, তাহলে আপনি অ্যামকে উঠিয়ে একটু আয়ের পূর্বে দিয়ে দেন, অর্থাৎ শব্দের প্রথমে নিয়ে আসুন। তো দেখুন তো কি হচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে অ্যাম আই গোয়িং, অ্যাম আই গোয়িং। আর এটাই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ব্যাপারটা খুবই সহজ, তাই না? তো আপনারা আরেকবার লক্ষ্য করুন, সে যাচ্ছে এটা আমরা ইংরেজিতে বানিয়েছিলাম হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং। তো এখান থেকে আপনি যদি ইজকে উঠিয়ে শব্দের প্রথমে নিয়ে আসেন তাহলে কি হচ্ছে বাক্যটা? ইজ হি গোয়িং, ইজ হি গোয়িং। আর এটাই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখুন আমরা যতটা কঠিন ভেবেছিলাম ব্যাপারটা ততটা কঠিন কিন্তু নয়। তো আশা করি আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রথমে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, আমরা পরে আসছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা পারফেক্ট টেন্স চিনব কিভাবে? আপনাদেরকে অতটাও ঘাবড়াতে হবে না। আপনারা যখনই কোনো হ্যাভ, হ্যাজ বা হ্যাড দেখতে পাবেন তখনই আপনি বলে ফেলুন এটাই হচ্ছে পারফেক্ট টেন্স। বাট সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। তো আজকে আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে চিনব সেটার জন্য আমরা ছন্দে ছন্দে একটা লাইন মনে রাখি। তো চলুন সে লাইনটা একটু জেনে নিই। ইয়াছি, ইয়াছো, ইয়াছে, অ্যাচ্ছি, অ্যাচ্ছো, অ্যাচ্ছে। আমি আবারও একবার বলে দিচ্ছি আপনাদেরকে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, অ্যাচ্ছি, অ্যাচ্ছো, অ্যাচ্ছে। এগুলো যখনই আপনি কোনো ক্রিয়ার শেষে পাবেন তখনই আপনি সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলুন, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলুন আমরা কয়েকটা বাংলা উদাহরণ ফলো করি। আমি গিয়েছি, অ্যাচ্ছি, অ্যাচ্ছি। বলুন তো এখানে আমি কেন অ্যাচি অ্যাচি করছি? হ্যাঁ, এখানে আমি অ্যাচিকেই তো খুঁজে পেয়েছি, সেই জন্যই তো আমি অ্যাচি অ্যাচি করছি। আর এটাই হচ্ছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তেমনি করে যদি বলা হয় তুমি গিয়েছো, অ্যাচ্ছো, অ্যাচ্ছো, তো দেখুন এখানে আমি অ্যাচ্ছোকে খুঁজে পাচ্ছি। আর এটাই আমরা দেখে বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যদি বলা হয় সে গিয়েছে, অ্যাচ্ছে, অ্যাচ্ছে, তো দেখুন এখানে আমি অ্যাচ্ছেকে খুঁজে পাচ্ছি। আর এটাই দেখে আমি বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখুন আমরা কিভাবে বাংলায় খুব সহজে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চিনতে হয় সেটা কিন্তু শিখে গিয়েছি, তাই না? আমরা একটু আগে শিখে এলাম হ্যাভ, হ্যাজ বা হ্যাড দেখতে পেলে আমরা সেটাকে ধরে নেব পারফেক্ট টেন্স। বাট এই হ্যাডটা শুধু ব্যবহার হয় পাস্ট পারফেক্টের জন্য, তাই এটাকে আমরা এখন সাইডে রাখি, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।
আর এই হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার হবে সেটা আমরা একটু সহজ করে জেনে নিই চলুন। আই, ইউ, উই, দে এগুলোর জন্য আমরা হ্যাভ ব্যবহার করব। হি, শি, নেম, ইট এগুলোর জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। তো আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য তো একটা সূত্র মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখুন, তারপরে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা লিখুন। আর হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করব সেটা তো আপনাদেরকে আগেই বলা হয়েছে। আমরা আই, ইউ, উই, দে এগুলোর জন্য তো আমরা হ্যাভ ব্যবহার করব, আর হি, শি, নেম, ইট এগুলোর পরে আমরা হ্যাজ ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন এই ব্যাপারটা। এরপর আপনি ভার্বের সাথে 3 নাম্বার ফর্ম ব্যবহার করুন। যেমন ধরুন গো, ওয়েন্ট, গন। তো এখানে দেখুন 3 নাম্বার ফর্ম হচ্ছে গন। তো এটা আমরা সবসময় পারফেক্ট টেন্সে ব্যবহার করি। আমরা সবসময়ই পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি গিয়েছি, আমি গিয়েছি। তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আমি। এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি, তাহলে বসিয়ে দেন আই। তাহলে আমরা আয়ের পর কি ব্যবহার করব বলেছিলাম? জি হ্যাঁ, আমরা আয়ের পর হ্যাভ ব্যবহার করব বলেছিলাম, তাহলে বসিয়ে দেন হ্যাভ। তাহলে হয়ে গেল আই হ্যাভ। আর গিয়েছি এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি হ্যাঁ, আমরা গন ব্যবহার করব। আর আমরা বলেছি পারফেক্ট টেন্সে সবসময়ই ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার করব। তাহলে এখানে হয়ে যাবে আই হ্যাভ গন, আমি গিয়েছি। এবার চলুন আমরা এটাকেই বহুবচন করে ফেলি। আমরা গিয়েছি, আমরা গিয়েছি। দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আমরা। এটার জন্য আমরা ইংরেজিতে উই ব্যবহার করি। আর আমরা উইয়ের পর কি ব্যবহার করব বলেছিলাম? জি হ্যাঁ, আমরা হ্যাভ ব্যবহার করব বলেছিলাম। বসিয়ে দেন হ্যাভ, তাহলে হয়ে গেল উই হ্যাভ। আর গিয়েছি এটার জন্য আমরা গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি হ্যাঁ, আমরা গনই ব্যবহার করব, কারণ আমরা 3 নাম্বার ফর্মটাই ব্যবহার করব। তাহলে হয়ে যাবে উই হ্যাভ গন, আমরা গিয়েছি। নেক্সট উদাহরণ দেখুন, তুমি গিয়েছো, তুমি গিয়েছো। তো এখানে সাবজেক্ট কে বলুন তো? হ্যাঁ এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি, তাহলে আমরা ইউ বসিয়ে দিলাম। এবার আমরা ইউ এর পর কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ আমরা হ্যাভ ব্যবহার করব বলেছিলাম, তাহলে বসিয়ে দেন হ্যাভ, হয়ে গেল ইউ হ্যাভ। এবার আমরা পারফেক্ট টেন্সে ভার্বের সাথে 3 নম্বর ফর্ম ব্যবহার করব, তাহলে গো এর 3 নম্বর ফর্ম কি? হ্যাঁ গন, তাহলে হবে ইউ হ্যাভ গন, ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। কিন্তু এবার যদি আমি বলি সে গিয়েছে, সে গিয়েছে। তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সে হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। এবার আপনারা একটু লক্ষ্য করুন তো, হি এরপর কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ আমরা হ্যাজ ব্যবহার করব বলেছিলাম, তাহলে বসিয়ে দেন হ্যাজ, হয়ে গেল হি হ্যাজ। আর আমরা জানি গো এর 3 নম্বর ফর্ম হচ্ছে গন, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ গন, হি হ্যাজ গন, সে গিয়েছে। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। তো আপনাদেরকে কিছুই করতে হবে না, আপনারা শুধু হ্যাভ বা হ্যাজ এরপর একটা নট বসিয়ে দেন, তাহলেই আপনার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আরও সহজ করে বলতে গেলে আপনি 3 নম্বরে নট বসিয়ে দেন, বাকি সেম। 3 নম্বরে নট বসিয়ে দেন, বাকি সেম। তো চলুন আমরা এখান থেকে 2টা উদাহরণ চুজ করছি। আমি গিয়েছি, সে গিয়েছে, আমি গিয়েছি, সে গিয়েছে। তো দেখুন আমরা হ্যাভ বা হ্যাজ এর পরে যদি নট বসাই তাহলে বাক্যগুলো কি হবে দেখুন। আই হ্যাভ নট গন, আই হ্যাভ নট গন। তেমনি করে দেখুন হি হ্যাজ নট গন, হি হ্যাজ নট গন। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, আমি শুধু 3 নম্বরে একটা নট যুক্ত করে দিয়েছি, আর এটাই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। দেখুন আমরা এখানে হ্যাভ আর হ্যাজকে শুধু যদি শব্দের প্রথমে দিয়ে দিই তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেখুন এখানে প্রথম বাক্যটাই আমরা বলেছি আই হ্যাভ গন, আই হ্যাভ গন। যদি আমরা হ্যাভকে শব্দের প্রথমে নিয়ে আসি তাহলে বাক্যটা কি হবে? হ্যাঁ হয়ে যাবে হ্যাভ আই গন, হ্যাভ আই গন। আমি কি গিয়েছি, আমি কি গিয়েছি। আর এটাই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তেমনি করে সে গিয়েছে, সে গিয়েছে। হি হ্যাজ গন, হি হ্যাজ গন। তাহলে এখানে আপনি হ্যাজকে প্রথমে নিয়ে আসলে বাক্যটা কি হবে দেখুন, হ্যাজ হি গন, হ্যাজ হি গন। সে কি গিয়েছে, সে কি গিয়েছে। তাহলে এটাই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে হলে আমাদেরকে দেখতে হবে সেখানে টাইম উল্লেখ করা আছে নাকি। যদি সেখানে নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ করা থাকে তাহলে সেটাই আপনি ধরে নেবেন এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি 3 দিন ধরে কাজটি করছি, আমি 3 দিন ধরে কাজটি
করছি। তো দেখুন এখানে 3 দিন একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, আর এটা দেখেই আমরা বলতে পারি এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমরা একটা সূত্র মাথায় রাখি। সেটা হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে হ্যাভ বা হ্যাজ লিখবেন। তো হ্যাভ হ্যাজ আমরা কোথায় লিখবো সেটা কিন্তু আপনাদেরকে আগেই বলা হয়েছে, দেখুন আমরা সেটা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছি। আই, ইউ, উই, দে এগুলোর পরে আমরা হ্যাভ ব্যবহার করব। যদি আমরা হ্যাভ ব্যবহার করি তাহলে আমাদেরকে একটা বিন যুক্ত করতে হবে, তাহলে আমরা হ্যাভের পর একটা বিন যুক্ত করব, তাহলে হয়ে যাবে হ্যাভ বিন। আর যদি আমরা হ্যাজ ব্যবহার করি তাহলে আমাদেরকে হ্যাজ বিন ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাজেও আমাদেরকে একটা বিন ব্যবহার করতে হবে। আর হ্যাজ আমরা ব্যবহার করব হি, শি, নেম ইট এগুলো থাকলে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তার সাথে বিন যুক্ত করবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি লাগাবেন, তারপরে অবজেক্ট রাখবেন, তারপরে সিন্স বা ফর যে কোনো একটা, তারপরে আপনি শেষে টাইম উল্লেখ করে দেবেন, তাহলেই আপনার হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন আমরা একটা উদাহরণ ফলো করি। আমি 3 দিন ধরে কাজটি করছি। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে আমি, এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি। তো আমি আই এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে দেখুন আমরা আই এর পর হ্যাভ ব্যবহার করব বলেছিলাম, আমরা এখানে হ্যাভকেও বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা হ্যাভ এর পর কি বসাবো বলেছিলাম, যে আমরা একটা বিন ব্যবহার করব বলেছিলাম, তাহলে বিন আমি বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে গেল আই হ্যাভ বিন। এবার দেখুন আমরা ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত করি তাহলে কি হবে, হ্যাঁ ডু এর সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হয়ে যাবে ডুইং, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং। এবার আপনি অবজেক্ট রাখুন দ্য ওয়ার্ক ফর 3 days, দ্য ওয়ার্ক ফর 3 days, তাহলে কি হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। তাহলে দেখুন এখানে আমি শেষে টাইমকেই রেখেছি। তেমনি করেই যদি বলা হয় সে 5 দিন ধরে জ্বরে ভুগছে, তাহলে হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, সে 5 দিন ধরেই জ্বরে ভুগছে। এবার যদি এটাকে আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনি হ্যাভ বা হ্যাজকে আগে নিয়ে আসুন। ধরুন আমি কি জ্বরে ভুগে আসছি, আমি কি জ্বরে ভুগে আসছি, তাহলে এটা কি করতে হবে, হ্যাঁ হবে হ্যাভ আই বিন সাফারিং ফ্রম ফিভার। তেমনি করে আপনি এটাকে নেগেটিভ করতে চান তাহলে কিছুই করতে হবে না, এখানে হ্যাভ বা হ্যাজ এরপর একটা নট বসিয়ে দিন, তাহলেই আপনার হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। যেমন ধরুন তুমি জ্বরে ভুগে আসছো না, তুমি জ্বরে ভুগে আসছো না, তাহলে হবে ইউ হ্যাভ নট বিন সাফারিং ফ্রম ফিভার। পাস্ট এর মানে আশা করি আপনারা সকলেই জানেন, তবুও আমি আরও একবার বলে নিচ্ছি। পাস্টের মানে অতীত। আরও বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে কালটা আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, অর্থাৎ যে সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা গত ক্লাসে পারফেক্ট টেন্স কিভাবে চিনব সেটা শিখেছি, সেখানে আমরা দেখেছি হ্যাভ হ্যাজ এরপর ভার্বের 3 নম্বর ফর্ম দেখতে পেলে আমরা সেটাকে ধরে নিচ্ছিলাম, সেটাই হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক একই রকমভাবেও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকেও চিনে নেব। আমরা যখনই দেখব সাবজেক্টের পর 2 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। যেমন ধরুন গো এর 3টি ফর্ম আপনারা সকলেই জানেন, গো, ওয়েন্ট, গন। তো আমরা পারফেক্ট টেন্সে শুধু 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি, কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে শুধু 2 নম্বর ফর্ম ব্যবহার করব। ওকে, তো এই টেন্সের গঠনটাও খুব সহজ। আপনি প্রথমে সাবজেক্ট রাখবেন, তারপরে আপনি ভার্বের সাথে 2 নাম্বার ফর্ম বসাবেন, তাহলে আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। আমি গিয়েছিলাম। তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে আমি হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি। আর গিয়েছিলাম এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি, আমরা তো 2 নাম্বার ফর্মটা ব্যবহার করব বলেছি, তাহলে আমরা ওয়েন্টটা ব্যবহার করব। তাহলে বসিয়ে দেন ওয়েন্ট, তাহলে হয়ে গেল আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে আপনারাই একটু লক্ষ্য করুন, এখানে দেখুন তো আমি কয় নাম্বার ফর্ম ব্যবহার করলাম, জি আমরা 2 নাম্বার ফর্মটাই ব্যবহার করেছি। তাহলে আমরা যখনই 2 নাম্বার ফর্ম দেখতে পাবো তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নেক্সট উদাহরণ দেখুন, তুমি গিয়েছিলে। তো এখানে কে সাবজেক্ট বলুন তো, হ্যাঁ এখানে তুমিই হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এবার আপনারা বলুন তো আমরা গিয়েছিলে এটার জন্য গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি আমরা ওয়েন্টটাই তো ব্যবহার করব বলেছিলাম।
তাহলে এটা হচ্ছে ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। তেমনি করে যদি বলা হয় সে গিয়েছিল, তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সে হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। আর আমরা গিয়েছিল, এটার জন্য আমরা ইংরেজিতে ওয়েন্ট ব্যবহার করব। তাহলে হবে হি ওয়েন্ট, সে গিয়েছিল। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শব্দের প্রথমে শুধু একটা ডিড বসাবেন, তারপরে সাবজেক্ট লিখবেন, তারপরে ভার্বের সাথে 1 নাম্বার ফর্ম বসাবেন, তাহলে আপনার সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে যাবে। এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা আপনি তো এখনই একটু আগেই বললেন যে ভার্বের সাথে যদি আমরা 2 নাম্বার ফর্ম বসাই তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ধরবো, তাহলে এখানে ভার্বের সাথে 1 নাম্বার ফর্ম কেন আসছে? কিন্তু আপনারা যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও 2 নাম্বার ফর্ম ব্যবহার করি। আপনারা দেখুন এখানে আমরা ডিড ব্যবহার করছি, আর এই ডিডটা হচ্ছে ডু ডিড ডান, ডু ডিড ডান, অর্থাৎ ডু এর 2 নাম্বার ফর্ম। তাহলে দেখুন আমরা এক জায়গাতে 2 নাম্বার ফর্মটি ব্যবহার করছি শব্দের প্রথমে, ওকে? তাহলে আমাদেরকে 2 নাম্বার ফর্মটি বারবার ব্যবহার করার দরকার নেই, আমরা সাবজেক্টের পর ভার্বের 1 নাম্বার ফর্মটা বসাবো, ওকে? এবার চলুন আমরা 2টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সে কি গিয়েছিল, তো দেখুন তো এখানে আমি কি বলেছি, হ্যাঁ আমি বলেছি শব্দের প্রথমে একটা ডিড বসাতে হবে, তো আপনি বসিয়ে নেন ডিড, হয়ে গেল ডিড। এবার দেখুন তো এখানে সাবজেক্টকে জি, এখানে সে হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি, তাহলে হয়ে গেল ডিড হি। এবার বলুন তো গিয়েছিল, এটার জন্য আমরা গো ব্যবহার করব নাকি ওয়েন্ট ব্যবহার করব নাকি গন ব্যবহার করব? জি, এখানে তো আমি 1 নাম্বার ফর্মটা ব্যবহার করতে বলেছি, তাই আমরা এখানে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি গো, সে কি গিয়েছিল। নেক্সট উদাহরণ দেখুন, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তাহলে আমি শব্দের প্রথমে কি বসাতে বলেছিলাম, জি একটা ডিড বসাতে বলেছিলাম, তাহলে ডিড বসিয়ে নেন। এবার দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি, আর গিয়েছিলে এটার জন্য আমরা ইংরেজিতে গো এটাই বসাবো, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। প্রথমে আপনি সাবজেক্টকে রাখবেন, তারপরে আপনি ডিড নট ব্যবহার করবেন, ওকে? তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ভার্বের সাথে 1 নাম্বার ফর্ম। দেখুন এখানেও কিন্তু আমি ডিড ব্যবহার করছি, আর ডিডটাই হচ্ছে 2 নাম্বার ফর্ম, ওকে? তাই আমরা এখানেও ভার্বের সাথে 1 নাম্বার ফর্মটাই ব্যবহার করব। তো চলুন আমরা 2টা উদাহরণ ফলো করি। সে যায় নাই, তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সে হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। এবার দেখুন তো আমি কি বলেছিলাম, জি আমরা বলেছিলাম সাবজেক্টের পর একটা ডিড নট ব্যবহার করব, তাহলে বসিয়ে নেন ডিড নট, তাহলে হি ডিড নট। আর যাই, এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, জি আমরা তো গো ব্যবহার করব, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটাই ব্যবহার করব। এবার চলুন আমরা নেক্সট উদাহরণটা দেখে নিই। তুমি যাও নাই, তুমি যাও নাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। তারপরে আমরা একটা ডিড নট ব্যবহার করব বলেছিলাম, তাহলে বসিয়ে নেন ডিড নট। আর যাও, এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট গো, ইউ ডিড নট গো, তুমি যাও নাই। এবার চলুন আমরা কিভাবে বাংলাতে পাস্ট ইনডেফিনিট টেন্সকে চিনব সেটাও একটু জেনে নিই। করিয়াছিলাম, করিয়াছিল, করিত, অর্থাৎ ক্রিয়ার শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইতো এইরূপ বিভক্তি যুক্ত থাকলেই আপনি সেটাকেই ধরে নেবেন পাস্ট ইনডেফিনিট টেন্স। আজকের ক্লাসে আমি আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সেখানে বলেছিলাম আমরা কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আমরা শুধু দেখব কোনো আইএনজিওয়ালা ওয়ার্ড আছে নাকি। আমরা যদি কোনো আইএনজিওয়ালা ওয়ার্ড দেখতে পাই তাহলে আমরা সেটাকেই চোখ বন্ধ করে বলে ফেলবো, এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কন্টিনিউয়াস টেন্সকে তো আমরা চিনে নিয়েছিলাম গত ক্লাসে, যে সেখানে যদি আমরা তেছি, তেছো, তেছে, ছি, ছ খুঁজে পাই তাহলে সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আজকের ক্লাসে তো আমি পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটার জন্য আমরা একটা ছোট্ট করে ছন্দের লাইন মাথায় রাখবো। তেছিল, তেছিলে,
তেছিলাম অর্থাৎ ছিল, ছিলে, ছিলাম। আপনি যখনই কোনো ক্রিয়ার শেষে এগুলোকে পাবেন তখনই আপনি চোখ বন্ধ করে বলে ফেলুন এটাই তো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা ক্রিয়ার শেষে সাধু ভাষায় তেছিল, তেছিলে, তেছিলামকে খুঁজে পাই, আর চলিত ভাষায় আমরা ছিল, ছিলে, ছিলামকে খুঁজে পাই। তো চলুন আমরা কয়েকটা বাংলা উদাহরণ ফলো করি। আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম। দেখুন এখানে আমি ছিলামকে খুঁজে পাচ্ছি, তাই এটা আমি বলতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে আমি যদি বলি তুমি যাচ্ছিলে, তাহলে দেখুন এখানে আমি ছিলেকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমি বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে যদি বলা হয় সে যাচ্ছিল, সে যাচ্ছিল, তাহলে এখানে আমি ছিলকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমি বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা থেকে কিভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটা কিন্তু আমরা শিখে গিয়েছি। এবার চলুন আমরা ইংরেজিতে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটাও তো একটু জানা প্রয়োজন। আপনি যখনই কোনো বাক্যের মধ্যে ওয়াজ বা ওয়ারকে খুঁজে পাবেন তখনই আপনি সেটাকে চোখ বন্ধ করে বলে দিন এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা শুধু কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য শুধু আইএনজি দেখব, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আমরা শুধু ওয়াজ বা ওয়ারকে খুঁজব। আর ওয়াজ বা ওয়ারকে যদি আমরা খুঁজে পাই তখনই আমরা সেটাকেই বলে দেব এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, দ্য বয় ওয়াজ গোয়িং। তো দেখুন এখানে আমরা কাকে খুঁজে পাচ্ছি? ইয়েস, আমরা ওয়াজ কে খুঁজে পাচ্ছি, আর এটাই দেখে আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে যদি বলা হয় দ্য বয়েজ ওয়ার গোয়িং, দ্য বয়েজ ওয়ার গোয়িং, তো দেখুন এখানে আমরা কাকে খুঁজে পাচ্ছি? ইয়েস, এখানে আমরা খুঁজে পাচ্ছি ওয়ারকে, আর এটাই দেখে আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখুন আমরা ইংরেজিতে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটাও কিন্তু শিখে গিয়েছি। আমরা যখনই কোনো বাক্যের মধ্যে ওয়াজ বা ওয়ারকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস। বাট ওয়াজ বা ওয়ার কোথায় ব্যবহার হবে সেটাও আমরা একটু সহজ করে জেনে নিই চলুন। আই, হি, শি, নেম, ইট এগুলোর জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। ইউ, উই, দে এগুলোর জন্য আমরা ওয়ার ব্যবহার করব। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা সামনের দিকে যাই। তো আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য তো একটা সূত্র মাথায় রাখতে হবে। তো চলুন আমরা সেটাও একটু জেনে নিই। প্রথমে আপনি সাবজেক্ট রাখবেন, তারপরে আপনি ওয়াজ বা ওয়ার যে কোনো একটা, আর কোথায় ওয়াজ বা ওয়ার ব্যবহার হবে সেটা দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আই, হি, সি, নেম, ইট এগুলোর জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। ইউ, উই, দে এগুলোর জন্য আমরা ওয়ার ব্যবহার করব। তারপরে আপনি ভার্বের সাথে আইএনজি রাখবেন, তাহলে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি যাচ্ছিলাম। তো দেখুন এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করে থাকি, তো আমরা আইকে নিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা আই এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়াজ ব্যবহার করব বলেছিলাম, তো ওয়াজকেও আমরা নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ। এবার দেখুন তো যাচ্ছিলাম, এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করি? হ্যাঁ আমরা তো গো ব্যবহার করি, বাট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সূত্রটা একটু মাথায় রাখতে হবে। এখানে মেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে গো এর সাথে আমাদেরকে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আপনি লাগিয়ে দেন আইএনজি, হয়ে যাচ্ছে আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমি যাচ্ছিলাম এটাকে যদি আমরা একটু বহুবচন করি তাহলে কি পাবো? দেখুন আমরা যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম, আর এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এটার জন্য আমরা ইংরেজিতে উই ব্যবহার করি, তো আমরা উইকে বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা উই এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়ার ব্যবহার করব বলেছিলাম, তো এখানে বসিয়ে নেন ওয়ার, হয়ে গেল উই ওয়ার। আর যাচ্ছিলাম এটার জন্য আমরা ইংরেজিতে গো এর সাথে আইএনজি ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে গোয়িং, উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, তুমি যাচ্ছিলে, তুমি যাচ্ছিলে, আর এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এবার দেখুন তো আমরা ইউ এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়ার ব্যবহার করব বলেছিলাম, তো আমরা বসিয়ে নিচ্ছি ওয়ার, হয়ে যাচ্ছে ইউ ওয়ার। আর যাচ্ছিলে এটার জন্য আমরা গোয়িং ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং।
তুমি যাচ্ছিলে। এবার যদি বলা হয় সে যাচ্ছিল, সে যাচ্ছিল, তো এখানে সাবজেক্ট হচ্ছে সে, এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। এবার আপনারা একটু লক্ষ্য করুন তো, আমরা হি এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়াস, আমরা ওয়াজ ব্যবহার করব বলেছিলাম। তো আমরা ওয়াজ বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ। আর যাচ্ছিল এটার জন্য তো আমরা গোয়িংই ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু ওয়াজ বা ওয়ের এরপর একটা নট বসিয়ে দেন, বাকি সেম। ওয়াজ বা ওয়ের এরপর একটা নট বসিয়ে দেন, বাকি সেম, তাহলে আপনার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি এখান থেকেই দুইটা উদাহরণ চুজ করছি। দেখুন, সে যাচ্ছিল, এটাকে আমি করে নিচ্ছি নেগেটিভে, সে যাচ্ছিল না। আর এখানে তুমি যাচ্ছিলে, এটাকে আমি নেগেটিভে করছি, তুমি যাচ্ছিলে না। সে যাচ্ছিল না, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি হবে দেখুন, হি ওয়াজ নট গোয়িং। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, আমি ওয়াজ এর পর একটা শুধু নট বসিয়ে দিয়েছি, বাকি সেম আছে। শুধু 3 নম্বরে একটা নট বসিয়ে দিয়েছি, বাকি সেম, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ নট গোয়িং, সে যাচ্ছিল না। তেমনি করে তুমি যাচ্ছিলে না, এটাকেও যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি হবে দেখুন, ইউ ওয়ার নট গোয়িং, ইউ ওয়ার নট গোয়িং, তুমি যাচ্ছিলে না। তাহলে দেখুন এখানেও আমি শুধু 3 নম্বরে একটা নট বসিয়ে দিচ্ছি, বাকি সেম, তাহলে এটাই হয়ে গেল আপনার নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। তো আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য কিছুই করতে হবে না, শুধু ওয়াজ বা ওয়েরকে আপনি শব্দের প্রথমে নিয়ে আসুন, আর বাকি সেম, তাহলে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন এখান থেকে আমরা দুইটি উদাহরণ চুজ করছি। সে যাচ্ছিল, এটা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে সে কি যাচ্ছিল। আর তুমি যাচ্ছিলে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে তুমি কি যাচ্ছিলে। এবার চলুন আমরা এগুলো ইংরেজিতে কনভার্ট করি। ওয়াজ হি গোয়িং, ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল। তাহলে দেখুন এখানে আমি কিছুই করলাম না, শুধু ওয়াজকে শব্দের প্রথমে বসিয়েছি, আর বাকি সেম যা আছে তাই, তাহলে হয়ে যাচ্ছে ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল। তেমনি করে তুমি কি যাচ্ছিলে, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি পাবো দেখুন, ওয়ার ইউ গোয়িং। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানেও আমি সেম একই কাজটাই করেছি, আমি শুধু ওয়ারকে শব্দের প্রথমে বসিয়ে দিয়েছি, আর বাকি সেম। তাহলে এখানে আমরা শুধু শব্দের প্রথমে ওয়াজ বা ওয়ারকে বসিয়ে বাকি সেম রাখলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আশা করি আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা গত ক্লাসে পারফেক্ট টেন্সকে চেনার জন্য দেখতে বলেছিলাম যে ভার্বের যদি 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেটাই হচ্ছে পারফেক্ট টেন্স, বাট সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, বা হতে পারে সেটা ফিউচার পারফেক্ট। তাহলে আমরা তো ভার্বের 3 নম্বর ফর্ম দেখলেই চিনে নেব সেটা পারফেক্ট টেন্স, বাট সেটা যে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট সেটা কিভাবে ধরবো। আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বা হ্যাজ এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হবে, তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আজকে তো আমি পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব, তাহলে আজকে আমরা পাস্ট পারফেক্ট সেটা কিভাবে ধরবো। আপনি যখনই হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম দেখতে পাবেন তখনই আপনি চোখ বন্ধ করে বলে দিন এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তো আশা করি আপনারা এটা মাথায় রাখতে পারবেন, আমরা যখনই হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম দেখব তখনই সেটাকে ধরে নেব পাস্ট পারফেক্ট। যেমন ধরুন গো এর 3টি ফর্ম, গো, ওয়েন্ট, গন। তো দেখুন এখানে 3 নম্বর ফর্ম হচ্ছে গন। তবে এই টেন্সটা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করাও কিন্তু খুব সহজ। আমরা গত ক্লাসে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেছিলাম আই, ইউ, উই, দে এগুলোর পরে হ্যাভ ব্যবহার হচ্ছিল, আর হি, সি, নেম, ইট এগুলোর পরে কিন্তু হ্যাজ ব্যবহার হচ্ছিল। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আপনি চোখ বন্ধ করে আই, ইউ, উই, দে এগুলোর পরেও হ্যাড ব্যবহার করুন, হি, সি, নেম, ইট এগুলোর পরেও আপনি হ্যাড ব্যবহার করুন। তবে আপনাদেরকে আরও একটা কথা মাথায় রাখতে হবে, অতীতকালে সম্পন্ন হওয়া 2টি কাজের মধ্যে যে কাজটি বেশি আগে হয়েছে তার ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, এবং অন্যটি হবে
পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি বেশি আগে হবে সেটাই হয়ে যাবে ভার্বের পাস্ট পারফেক্ট, আর অপরটি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার চলুন আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য একটা সূত্র মাথায় রাখতে হবে। তো চলুন আমরা সেটাও জেনে নিই। প্রথমে আপনি সাবজেক্ট রাখবেন, তারপরে হ্যাড, আর হ্যাড ব্যবহার হবে সব ক্ষেত্রে। আই, ইউ, উই, দে এগুলোর ক্ষেত্রেও আমরা হ্যাড ব্যবহার করব। হি, সি, নেম, ইট এগুলোর ক্ষেত্রেও আমরা হ্যাড ব্যবহার করব। তারপরে আপনি ভার্বের সাথে 3 নম্বর ফর্মটা রাখবেন, তাহলে আপনার পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, রামের যাবার আগে আমি গিয়েছিলাম। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হবে আই হ্যাড গন বিফোর রাম ওয়েন্ট। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে আমরা হ্যাড এর পরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্মটা পেয়েছি, আর এটা দেখেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, রামের যাবার আগে তুমি গিয়েছিলে। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো ইউ হ্যাড গন বিফোর রাম ওয়েন্ট। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানেও কিন্তু আমরা হ্যাড এর পরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্মটা পাচ্ছি, আর এটা দেখেই আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তেমনি করে আমি যদি বলি রামের যাবার আগে সে গিয়েছিল, তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হবে হি হ্যাড গন বিফোর রাম ওয়েন্ট। তো দেখুন এখানেও কিন্তু আমরা হ্যাড এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম পাচ্ছি, আর এটা দেখেই আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখুন, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তো এখানে দেখুন হ্যাড এরপরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্মটাই আমরা ব্যবহার করেছি, আর এটা দেখেই আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আর নেগেটিভ সেন্টেন্স করার জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু হ্যাড এরপরে একটা নট বসিয়ে দিন, তাহলেই আপনার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন এখান থেকে আমরা একটা উদাহরণ চুজ করছি, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে আমরা হ্যাড দেখতে পাচ্ছি। এই হ্যাড এরপরে যদি আমরা নট বসাই তাহলে দেখুন তো বাক্যটা কি হচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। ডাক্তার আসার আগে রোগীটি মারা যায় নাই। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু শব্দের প্রথমে হ্যাডকে রাখবেন, তারপরে বাকি সেম রেখে দিবেন, তাহলে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন এখান থেকে আমরা এই উদাহরণটাই নিচ্ছি, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এটা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে ডাক্তার আসার আগে কি রোগীটি মারা গিয়েছিল। তাহলে আমরা যদি হ্যাডকে শব্দের প্রথমে নিয়ে আসি তাহলে কি হবে, হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। এবার চলুন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু আলোচনা করি। অতীতের দুইটি ঘটনার মধ্যে একটি অপরটির আগে ঘটেছিল এবং শেষ হয়নি বোঝালে যেটি আগে ঘটেছিল তার ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমরা এই টেন্সটি চিনব কিভাবে? আপনি যখনই হ্যাড এরপরে বিনকে খুঁজে পাবেন তখনই আপনি সেটাকেই বলে দিন এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আমরা শুধু দেখব হ্যাড এরপরে বিন ব্যবহার হয়েছে নাকি। যদি হ্যাড এরপরে আমরা বিন দেখতে পাই তাহলে আমরা সেটাকে ধরে নেব সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলুন আমরা এর গঠনটা একটু জেনে নিই। প্রথমে আপনি সাবজেক্ট রাখবেন, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করে দেবেন, তাহলে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। রাম যাবার আগে আমি যাচ্ছিলাম। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হবে আই হ্যাড বিন গোয়িং বিফোর রাম ওয়েন্ট। এবার যদি আমি বলি রাম যাবার আগে তুমি যাচ্ছিলে, এটাও যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে শুধু সাবজেক্টকে চেঞ্জ করে দিন, তাহলে আপনার হয়ে যাবে ইউ হ্যাড বিন গোয়িং বিফোর রাম ওয়েন্ট। এবার যদি বলা হয় রাম যাবার আগে সে যাচ্ছিল, তাহলে এখানেও আপনি সাবজেক্টটাকেই চেঞ্জ করে দিন, তাহলে হয়ে যাবে হি হ্যাড বিন গোয়িং বিফোর রাম ওয়েন্ট। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই, এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু হ্যাড এরপর একটা নট বসিয়ে দিন, তাহলেই আপনার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা একটা উদাহরণ ফলো করি। আমরা এখান থেকে একটা উদাহরণ চুজ করছি, রাম যাবার আগে তুমি যাচ্ছিলে। এটা যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে রাম যাবার আগে তুমি যাচ্ছিলে না। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে দেখুন কি হবে, ইউ হ্যাড নট বিন গোয়িং বিফোর রাম ওয়েন্ট। তাহলে দেখুন আমি শুধু হ্যাড এরপর একটা নট যুক্ত করে দিয়েছি, আর এটাই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স।
এবার চলুন আমরা এই উদাহরণটাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু হ্যাডটাকে তুলে শব্দের প্রথমে নিয়ে চলে আসুন, নিয়ে এবার আপনি একটু পড়ুন তো, দেখুন তো কি হচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে হ্যাড ইউ বিন গোয়িং বিফোর রাম ওয়েন্ট। রাম যাবার আগে তুমি কি যাচ্ছিলে, রাম যাবার আগে তুমি কি যাচ্ছিলে। তাহলে দেখুন আমি এখানে কিছুই করলাম না, শুধু হ্যাডটাকে তুলে শব্দের প্রথমে দিয়ে দিলাম, আর এটাই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের ক্লাসে আমি আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। তো প্রথম কথা হচ্ছে আমরা ফিউচার টেন্সটা কিভাবে চিনব। আপনি যখনই কোনো বাক্যের মধ্যে শ্যাল বা উইলকে খুঁজে পাবেন, তখনই আপনি চোখটা বন্ধ করুন, তারপরে 100% কনফিডেন্সের সাথে বলে দিন এটাই হচ্ছে ফিউচার টেন্স। তো আশা করি আপনারা ফিউচার টেন্স কিভাবে চিনবেন সেটা কিন্তু আপনারা সহজেই ধরতে পেরেছেন। আমরা যখনই কোনো শ্যাল বা উইলকে দেখব, তখনই কিন্তু আমরা সেটাকে বলে ফেলবো সেটা ফিউচার টেন্স। আজকের ক্লাসে আমি ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো সেটা যে ফিউচার ইনডেফিনিট টেন্স সেটা আমরা কিভাবে ধরবো। আপনি ফিউচার ইনডেফিনিট টেন্সকে চেনার জন্য শুধু লক্ষ্য রাখবেন শ্যাল বা উইল এর পরে মেন ভার্ব ব্যবহার হয়েছে নাকি। সেখানে যদি মেন ভার্ব ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা যেটা ফিউচার টেন্স সেটা আমরা বাংলাতে কিভাবে চিনব। আপনি যখনই কোনো ক্রিয়ার শেষে ইবো, ইবে, ইবাকে খুঁজে পাবেন, তখনই আপনি সেটাকে ধরে নেবেন এটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো চলুন আমরা দুইটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমি যদি বলি আমি যাইবো, দেখুন তো এখানে আমরা কাকে খুঁজে পাচ্ছি, জি এখানে আমরা ইবোকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এটা দেখেই বলতে পারি এটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার যদি আমি বলি তুমি যাইবে, তুমি যাইবে, তো দেখুন তো এখানে আমরা কাকে খুঁজে পাচ্ছি, জি এখানে আমরা ইবেকে খুঁজে পাচ্ছি, আর এটা দেখেই আমরা বলতে পারি এটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য একটা সূত্র মাথায় রাখতে হবে। তো চলুন আমরা সেটা একটু জেনে নিই। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা, তারপরে মেন ভার্ব। তো শ্যাল বা উইল কোথায় ব্যবহার করব সেটাও আমরা একটু সহজ করে জানি, চলুন। আই এবং উই এই দুইটি ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। ইউ, হি, সি, নেম, ইট, দে এগুলোর জন্য আমরা উইল ব্যবহার করব। তো আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি যাব। তো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি, তো আমরা আই নিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা আই এরপরে কি ব্যবহার করব বলেছিলাম, জি আমরা তো শ্যাল ব্যবহার করব বলেছিলাম, তো আমরা শ্যালকেও নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আই শ্যাল। এবার আপনারা একটু লক্ষ্য করুন যাব এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করি, ইয়াস আমরা তো মেন ভার্ব ব্যবহার করি, তো মেন ভার্ব হচ্ছে গো, তাহলে আই শ্যাল গো, আমি যাব বা আমি যাইব। এবার চলুন আমি যাব এটাকেই আমরা একটু বহুবচন করি, এটাকে যদি আমরা বহুবচন করি তাহলে আমরা পাবো আমরা যাব। আমরা যাব বা যাইবো যাই বলেন না কেন, আমরা চলিত ভাষায় বলি আমরা যাব, তো আমরা যাবোটাই নিচ্ছি। আমরা যাব এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি পাবো, দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এটার জন্য আমরা ইংরেজিতে উই ব্যবহার করি, তো আমরা উইকে নিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা উই এরপরে কি ব্যবহার করব বলেছিলাম, ইয়াস আমরা তো শ্যাল ব্যবহার করব বলেছিলাম, তো আমরা শ্যালকেও নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে উই শ্যাল। আর যাব এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে উই শ্যাল গো, আমরা যাব। তেমনি করে এবার যদি আমি বলি তুমি যাবে, তুমি যাবে, তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা ইউ এরপর কি ব্যবহার করব বলেছিলাম, জি আমরা তো উইল ব্যবহার করব বলেছিলাম, তো আমরা উইলকে বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ উইল। আর যাবে এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করি, তাহলে হয়ে যাচ্ছে ইউ উইল গো, তুমি যাবে। নেক্সট উদাহরণ দেখুন, সে যাবে, সে যাবে, তো এখানে কে সাবজেক্ট দেখুন তো, হ্যাঁ এখানে সে হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি, তো আমরা হি বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা হি এরপর কি ব্যবহার করব বলেছিলাম, জি আমরা তো উইলটা ব্যবহার করব বলেছিলাম, তো আমরা উইলকেও নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি উইল। আর যাবে এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি উইল গো, সে যাবে। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু শ্যাল বা উইল এরপর একটা নট বসিয়ে দিন, তাহলেই আপনার সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে এই উদাহরণটাই ফলো করছি, হি উইল গো,
তো এখানে আমরা যদি উইল এর পরে যদি একটা নট বসিয়ে দিই, এবার আপনি একটু বাক্যটা পড়ে দেখুন তো কি হচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে হি উইল নট গো, সে যাবে না। আর এটাই হয়ে গেল আপনার নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেখুন আমি কিছুই করলাম না, শুধু একটা 3 নম্বরে নট বসিয়ে দিয়েছি, আর এটা হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু শ্যাল আর উইলকে শব্দের প্রথমে নিয়ে চলে আসুন, তাহলেই আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে একটা উদাহরণ ফলো করছি। সে যাবে, এটা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে সে কি যাবে, সে কি যাবে। তাহলে এখানে হবে উইল হি গো। আপনি দেখুন এখানে আমরা উইলকে শুধু শব্দের প্রথমে নিয়ে চলে এসেছি, আর এটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে আপনাদেরকে আরও একটা কথা মাথায় রাখতে হবে, যদি কোনো বাক্যে জোর দেওয়া বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট পারসনের পর উইল ব্যবহার হবে এবং অন্য সব ক্ষেত্রে শ্যাল ব্যবহার হবে। যেমন ধরুন আমি যাবই, এখানে আমি জোর দিয়ে বলছি যে আমি যাবই, এই জন্য এখানে আই উইল গো হবে। তেমনি করে আমি যদি বলি সে যাবেই, তাহলে হবে হি শ্যাল গো। কারণ এখানে আমি বাক্যে জোর দিয়ে বলছি যে আমি যাবই আর সে যাবেই, সেই জন্য আমরা ফার্স্ট পারসনের পর উইল ব্যবহার করব এবং অন্য সব ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব। আজকের ক্লাসে আমি আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে চিনব? হ্যাঁ, আমরা এখানেও খুব সহজ পদ্ধতিতে সেটাকে চিনে নেব। আপনি ফিউচার টেন্সকে চেনার জন্য দেখবেন শ্যাল বা উইল ব্যবহার হয়েছে নাকি। আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছিলাম। আমরা ফিউচার টেন্সকে চেনার জন্য শুধু দেখব শ্যাল বা উইল ব্যবহার হয়েছে নাকি। যদি শ্যাল বা উইল ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। বাট আজকে আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে কন্টিনিউয়াস টেন্সটাকে কিভাবে চিনব? হ্যাঁ, এখানে আপনি শুধু লক্ষ্য রাখবেন কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার হয়েছে নাকি। যদি কোনো বাক্যের মধ্যে শ্যাল বা উইলকে খুঁজে পান এবং তারপরে যদি কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার হয় তাহলে সেটাকেই আপনি বলে ফেলুন এটাই তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা সামনের দিকে যাই। বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য একটা সূত্র মাথায় রাখতে হবে। তো চলুন আমরা সেটাকেও একটু সহজে আয়ত্ত করে নিই। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা, তারপরে আপনি বি কে যুক্ত করবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি রাখবেন, তাহলে আপনার সেটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবার চলুন আমরা শ্যাল বি আর উইল বি কোথায় ব্যবহার করব সেটাও আমরা একটু সহজ করে জেনে নিই। আই এবং উই এই দুইটির ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন শ্যাল বি। ইউ, হি, সি, নেম, ইট, দে এগুলোর জন্য আপনি ব্যবহার করবেন উইল বি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো। তো দেখুন তো এখানে সাবজেক্টকে ইয়াস, এখানে তো আমি সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি, তো আমরা আই বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা আই এর পরে কি ব্যবহার করব বলেছিলাম? ইয়াস, আমরা তো শ্যাল বি ব্যবহার করব বলেছিলাম, তো আমরা শ্যাল বি কেও বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো যেতে থাকবো, এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? ইয়াস, আমরা গোয়িং ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো। এবার এটাকে যদি আমরা বহুবচন করে ফেলি তাহলে আমরা পাবো আমরা যেতে থাকবো, আমরা যেতে থাকবো। আর এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এটার জন্য আমরা ইংরেজিতে উই ব্যবহার করি, তো আমরা উই বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা উই এরপরে কি ব্যবহার করব বলেছিলাম? জি, আমরা তো শ্যাল বি ব্যবহার করব বলেছিলাম, তো আমরা শ্যাল বি বসিয়ে নিচ্ছি। আর যেতে থাকবো, এটার জন্য আমরা ইংরেজিতে গোয়িং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে উই শ্যাল বি গোয়িং, আমরা যেতে থাকবো। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, তুমি যেতে থাকবে, তুমি যেতে থাকবে। তো দেখুন এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি, তো আমরা ইউ বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা ইউ এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়াস, আমরা তো উইল বি ব্যবহার করব বলেছিলাম, তো আমরা উইল বি কেও বসিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে ইউ উইল বি, আর যেতে থাকবে এটার জন্য আমরা ইংরেজিতে গোয়িং ব্যবহার করব, তাহলেই তো হয়ে যাচ্ছে ইউ উইল বি গোয়িং, তুমি যেতে থাকবে। নেক্সট উদাহরণ দেখুন, সে যেতে থাকবে।
তো এখানে সে হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। তো আমরা হি বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো, আমরা হি এরপর কি ব্যবহার করব বলেছিলাম? জি, আমরা তো উইল বি ব্যবহার করব বলেছিলাম। তো আমরা উইল বি কেও বসিয়ে নিচ্ছি। আর যেতে থাকবে, এটার জন্য আমরা ইংরেজিতে গোয়িং ব্যবহার করব। তাহলে তো ইংরেজিটা হয়ে যাচ্ছে হি উইল বি গোয়িং, সে যেতে থাকবে। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই, আর এটা বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু শ্যাল আর উইল এরপর একটা নট যুক্ত করে দিন, তাহলেই আপনার সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার চলুন আমরা একটা উদাহরণ ফলো করি। আমরা এখান থেকেই একটা উদাহরণ নিচ্ছি। আমি যেতে থাকবো, এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হয় আমি যেতে থাকবো না। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এখানে আমরা শ্যালকে পাচ্ছি, আর এই শ্যাল এরপরে যদি একটা নট যুক্ত করে দিই, এবার আপনি একটু বাক্যটা পড়ে দেখুন কি হচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে আই শ্যাল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সের আরও একটা উদাহরণ ফলো করি। রাম যেতে থাকবে না, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হবে রাম উইল নট বি গোয়িং, রাম যেতে থাকবে না। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু শ্যাল আর উইলকে শব্দের প্রথমে নিয়ে আসুন, তাহলে আপনার সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। তো আমরা এখান থেকে এই উদাহরণটাই ফলো করছি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে আমি কি যেতে থাকবো, আমি কি যেতে থাকবো। আর এটাকে ইংরেজিতে কনভার্ট করলে হবে শ্যাল আই বি গোয়িং। দেখুন আমি এখানে শ্যালকে শব্দের প্রথমে নিয়ে চলে এসেছি, আর এটাই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তেমনি করে আমি যদি বলি রাম কি যেতে থাকবে, তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো উইল রাম বি গোয়িং, উইল রাম বি গোয়িং। তাহলে দেখুন এখানে আমি উইলকে শব্দের প্রথমে নিয়ে চলে এসেছি, আর এটাই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের ক্লাসে আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আজকেই আমাদের টেন্সের শেষ আলোচনা। আজকের ক্লাসে আমি ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মোটি নলেজ আপনাদেরকে দিয়ে দেব। তাই মোটি নলেজ আপনাদেরকে নেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আমরা গত ক্লাসে বলেছিলাম ফিউচার টেন্সকে চেনার জন্য শুধু লক্ষ্য রাখবেন শ্যাল বা উইল ব্যবহার হয়েছে নাকি। যদি শ্যাল বা উইল ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। আর পারফেক্ট টেন্সকে চেনার জন্য আপনি শুধু লক্ষ্য রাখবেন সেখানে ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার হয়েছে নাকি। যদি ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার চলুন শ্যাল বা উইল কোথায় ব্যবহার হবে সেটাও আমরা একটু সহজ করে জেনে নিই। আই এবং উই এই দুইটি ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। ইউ, হি, সি, নেম, ইট, দে এগুলোর ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। এবার চলুন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা, আর শ্যাল বা উইল কোথায় ব্যবহার হবে সেটা দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপরে আপনি হ্যাভ ব্যবহার করবেন, তারপরে ভার্বের সাথে 3 নম্বর ফর্ম রাখলেই এটা ফিউচার পারফেক্ট টেন্স গঠিত হয়ে যাবে। তো চলুন আমরা একটা উদাহরণ ফলো করি। সে যাবার আগেই আমি কাজটি করে ফেলবো, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হবে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি গোজ। নেক্সট উদাহরণ দেখুন, তোমার ফেরার আগেই সে চিঠিটি লিখে ফেলবে। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে হবে হি উইল হ্যাভ রিটেন দ্য লেটার বিফোর ইউ রিটার্ন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি বিস্তারিত আলোচনা করে আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না যাতে আপনারা বিরক্তিবোধ না করেন। আপনারা অনেকেই বড় বড় ভিডিও দেখে বিরক্তিবোধ করেন, সেই জন্য আমি ছোট ছোট পাঠ করে আপনাদেরকে টেন্সগুলো শেখানোর চেষ্টা করছি। এবার চলুন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে শ্যাল বা উইল এরপরে হ্যাভ বিন ব্যবহার হয়েছে নাকি। যদি শ্যাল বা উইল এরপরে হ্যাভ বিন ব্যবহার হয় তাহলে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য এর গঠনটা আমরা একটু জেনে নিই। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা, তারপরে হ্যাভ বিন রাখবেন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে সেটাই হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন শ্যাল এরপরে হ্যাভ বিন কখন ব্যবহার হবে বা উইল এরপরেই বা হ্যাভ বিন কখন ব্যবহার হবে সেটাও আমরা একটু সহজ করে জেনে নিই। আই এবং উই এই দুইটির ক্ষেত্রে আপনি শ্যাল হ্যাভ বিন ব্যবহার করবেন। ইউ, হি, সি, নেম, ইট, দে এগুলোর পরে আপনি উইল হ্যাভ বিন ব্যবহার করবেন। তো চলুন আমরা দুইটি উদাহরণ ফলো করি। আমি 2 ঘন্টা যাবৎ বই পড়িতে থাকিব। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো আই শ্যাল হ্যাভ বিন রিডিং
এ বুক ফর 2 hours। নেক্সট উদাহরণ দেখুন, তুমি আসিবার পূর্বে আমরা খেলিতে থাকিব। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম। তো আশা করি আপনারা ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।